রাত নেমে আসতেই চারপাশে শীতল হাওয়ার গা শিরশিরানি স্পর্শ, যেন অদৃশ্য কেউ নিঃশ্বাস ফেলছে। হঠাৎ মেঝে থেকে পা ঘষার শব্দ। না, রেনু নয়, অন্য কেউ হাঁটছে। শরীরটা শুধু রেনুর। জানলার পাশে দাঁড়িয়ে বিকট হাসি দেয়। আমি এসেছি, আর ফিরব না। চারিদিক কেঁপে ওঠে অশরীরী কণ্ঠে। অন্ধকার ঘনিয়ে আসে, মন্ত্রপাঠে টলে ওঠে শক্তি। তবুও ছায়া ঘুরে বেড়ায় বাড়ির আনাচে কানাচে। ভোরে মনে হয় শান্তি নেমেছে, অথচ আসল খেলা তখন শুরুই হয়নি। ছাদে দাঁড়িয়ে কর্কশ স্বরে গর্জে ওঠে পিশাচটা, ওকে নিয়ে যাবই। আর ঠিক পর মুহূর্তেই রক্তে ভেসে যায় ছাদের মেঝে। নমস্কার শ্রোতা বন্ধুরা, জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুকান্ত মাইতি আজ হ্যালোইন স্পেশাল এপিসোডে আবারও হাজির হলাম একটি লোমহর্ষক ঘটনা নিয়ে। তবে তার আগে কিছু ব্যক্তিগত কারণে সাব্বিরজির ঘটনা না দিতে পারার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কথা দিচ্ছি খুব শীঘ্রই ফিরে আসব সাব্বিরজির ঘটনা নিয়ে। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাই। ঘটনা কি, কোথা থেকে পেয়েছি, সেসব কথা না হয় ঘটনার শেষে বলছি। ঘটনা শুরু করা যাক। রনিত আর রেনুর বিয়েটা ছিল অ্যারেঞ্জড, কিন্তু আজ ভালোবাসায় ভরা তাদের জীবন। ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের কাছেই তাদের বাড়ি। পুরনো পাড়ার গলি দিয়ে ঢুকলেই আধুনিক সাজে সাজানো ঘর, যেন ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। রেনু বিয়ে হয়ে এখানে আসার পর থেকেই বুঝেছিল এই সংসারটা অন্যরকম। শ্বশুরমশাই তাকে বলেছিলেন, রেনু, তুমি আমাদের ঘরের মেয়ে, পুত্রবধূ বলে আলাদা কোনো বাঁধন নেই। শাশুড়িও বলেছিলেন, আমাদের যদি নিজের মেয়ে থাকতো, সেও তো এইভাবেই ঘরে ঘুরে ঘুরে বেড়াতো, তাহলে তোমাকে আলাদা ভাববো কেন? রেনু মৃদু হেসে বলেছিল, আপনাদের ভালোবাসা পেয়ে মনে হচ্ছে যেন আমি আবার বাবার বাড়িতে ফিরে গেছি। সংসারে তার জন্য কোনো বাধা নেই। শাড়ি গায়ে দিয়ে এক কোণে বসে থাকতে হয় না, কারো সামনে কেমন ভাবে বসবে সেটা নিয়ে কোনো নিয়ম নেই। সে নিজের মতো করে থাকে। তবে ধীরে ধীরে একটা অদ্ভুত ব্যাপার রনিত টের পায়। একদিন সে একটু অভিমান করে বলল, এখন মনে হচ্ছে বাড়িতে আমার কদর কমে গেছে। তার মা বিমলা দেবী তাকে মজা করে জিজ্ঞেস করেন যে সে এমন ভাবছে কেন। রনিত জানায়, কিছু চাইলে কেউ পাত্তাই দেয় না, অথচ রেনু যদি বলে তার একটা সোনার চেইন খুব ভালো লেগেছে, সেটা সারপ্রাইজ দিতে পরের দিনই চলে আসে। সেই কথা শুনে রনিতের বাবা রুদ্রনাথ বাবু হেসে বলেন, তোর যা দরকার নিজের পয়সায় কিনে নে, কিন্তু মেয়েদের খুশি রাখতে হলে একটু বাড়তি যত্ন নিতেই হয়। আর রেনু আমাদের বৌমা না, আদরের মেয়ে। রেনু রনিতের হাত চেপে ধরে মিষ্টি হেসে বলে, তুমি আমার সবচেয়ে বড় উপহার। আমি চেন চাই না, আমার সবকিছু তুমি। এই হাসি আনন্দের মাঝেই শাশুড়ির কথায় এক ধরনের রহস্য লুকিয়ে থাকতো। এক রাতের কথা, বিয়ের জাস্ট কয়েকদিন কেটেছে, হাতে বিয়ের মেহেদির দাগও তখনও মুছে যায়নি। বিমলা হঠাৎ সাবধান করে রেনুকে, বলেন, শোনো মা রেনু, যতদিন হাতে বিয়ের মেহেদি থাকবে ততদিন খাল পাড়ের মোড়টায় যাবে না। রেনু বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, কেন মা, ওখানে গেলে কি হবে? বিমলা ধীরে ধীরে গম্ভীর কণ্ঠে জানালেন, বলা হয় বিয়ের মেহেদির গন্ধ অপদেবতাকে টেনে আনে নিজেদের দিকে। তারা না চাইতেও মানুষের কাছে চলে আসে। রেনু তখন হেসে উড়িয়ে দিয়ে বলল, আমি এসব বিশ্বাস করি না মা, কিন্তু আপনার কথা শুনে কেমন অদ্ভুত লাগছে। এরকম একজন মডার্ন চিন্তাধারার মানুষের মনে এই ধরনের কুসংস্কার। রনিত তৎক্ষণাৎ তাকে আশ্বাস দেয়, ভয় পাওয়ার কিছু নেই, সে সবসময় রেনুর সঙ্গে আছে। রাতে রনিত, রেনু, বিমলা, রুদ্রনাথ বাবু এবং একমাত্র দেবর রাঘব
সবাই মিলে ডিনার করছিল। খাওয়ার সময় হাসি ঠাট্টার মাঝে রেনু ধীরে ধীরে শাশুড়িকে জিজ্ঞেস করে, মা, তুমি তো আমাকে এত ভালোবাসো, তবে কেন কোথাও বেরোলে নানা নিয়ম বেঁধে দাও, আর না মানলে বাধা দাও কেন? আমার এক বন্ধু আছে, সেও বিবাহিত, কিন্তু সে কি ধরনের পোশাক পরেছে, কি ভাবছে বসে, রান্না ঠিক হয়েছে কি হয়নি, এসব নিয়ে তার শাশুড়ি বাধা দিলেও বাইরে যাওয়ায় কখনোই কিছু বলে না। কিন্তু এখানে আমি বাপের বাড়ি থেকে বেশি আদর যত্ন পেলেও যখন আমরা রাতে সিনেমা দেখতে যাই বা কোনো পার্টিতে যাই, তখন তুমি আমাদের বাধা দাও কেন? বিমলা হেসে উত্তর দেন, মা, তুমি এখনো নতুন, হাতে মেহেদির রঙও যায়নি, তাই আমি জানি কেমন আচরণ করা উচিত। আমি বলছি না যে তোমাদের ঘোরাঘুরি করা উচিত নয়, যত ইচ্ছা ঘোরাঘুরি করো, আমি তোমাকে থামাবো কেন? কিন্তু নতুন বিয়ে হয়েছে এবং যাকে অশুভ আত্মা বলা হয়, তারা খুব দ্রুত নতুন বিয়ের গন্ধের আকর্ষণে চলে আসে, অর্থাৎ যাদের হাতে এভাবে মেহেদি আছে। রেনু অবাক হয়ে বলল, তুমি কি এই ধরনের জিনিস বিশ্বাস করো? এরকম কিছু হয় মা? বিমলা আবারও ধীর স্বরে উত্তর দেন, তুমি বিশ্বাস করো বা না করো, হ্যাঁ, আমরা পুরনো ধাঁচের আর তোমরা আজকালকার মেয়ে। কিন্তু আমি তোমার কোনো কথা শুনবো না, কারণ এখানে কোনো রসিকতা নেই। এবং আমি বলে দিচ্ছি, ভুলেও ভেবো না যে চেষ্টা করে দেখি খাল পাড়ে গেলে কি হয়। রেনু মনে মনে ভাবল যে এটা কোনো কারণ হতে পারে না। আর কিছু না বলে সে চুপচাপ কথাটা উপেক্ষা করে খাওয়ায় মন দিল। পরিস্থিতি স্বাভাবিক হতে রনিত হেসে বলল, ঠিক আছে, হেঁটে যেতে হবে না, গাড়িতে গেলে তো সমস্যা নেই। চিন্তা করো না রেনু, আমরা গাড়িতেই যাব। তেনারা কি গাড়ির ভেতরেও ঢুকবেন নাকি? বিমলা গম্ভীর হয়ে ছেলের উপহাস হজম করলেও বাকিরা সবাই হাসাহাসি করছিল, কিন্তু কেউ বুঝল না যে এই সব কথা মজা করেও বলা উচিত নয়। নরম বাতাস বাইরে বইছিল, আর লাল ইটের উঠোনে আলো মৃদু নাচছিল, যেন রাতের রহস্য আর মজার মিশ্রণ অনুভব করছিল সে। দেখতে দেখতে বিয়ের প্রায় 3 মাস কেটে গেলেও রনি তার রেনুর ঘোরাঘুরি যেন থামছেই না। ওরা প্রায়ই বাইক বা স্কুটার নিয়ে বেরিয়ে পড়ে, এমনকি প্রায় রাতের খাবারও বাড়িতে খায় না। এরই মাঝে হঠাৎ একদিন সুখবরটা এলো, যেটা তাদের জীবনের সবচেয়ে বড় সুখবর। রেনু মা হতে চলেছে। খবরটা শুনে রনিত আনন্দে চিৎকার করে উঠল, এটাই তো পৃথিবীর সবচেয়ে বড় সুখ, তাই না? আমি এত খুশি যে ভাষায় বোঝাতে পারছি না। রেনুও মিষ্টি হেসে বলল, হ্যাঁ, আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। বিমলা প্রসন্ন মুখে রেনুর দিকে তাকিয়ে বললেন, মেয়ে, এখন থেকে অবশ্যই আমার কথা শুনতে হবে। তুমি এখন গর্ভবতী, আর এই সময় 3টে শর্ত মানতেই হবে। রেনু কৌতূহলী হয়ে মাথা নাড়ে। বিমলা বললেন, প্রথমত, হিল পরা একেবারে বন্ধ, এখন থেকে শুধু ফ্ল্যাট স্যান্ডেল পরবে। রেনু বাধ্য হয়ে হেসে বলল, ঠিক আছে। বিমলা আবার বললেন, দ্বিতীয়ত, প্রতিদিন আমি যেটা রান্না করব সেটা তোমাকে খেতে হবে। বাইরে বন্ধু বান্ধবের সঙ্গে খাবার ভাগ করা যাবে না। তোমার শরীরের জন্য যেমন প্রয়োজন ঠিক তেমনই খাবার বানাবো। রেনু এবারেও হ্যাঁ সূচক মাথা নাড়ল, কিন্তু তৃতীয় শর্ত শুনে রেনু একটু দোটানায় পড়ে গেল। আসলে তৃতীয় শর্ত ছিল এরপর থেকে বাইরে ঘোরাঘুরি বন্ধ করতে হবে। রেনু মিনতির স্বরে বলল, মা, আমি বাকি 2টো শর্ত অবশ্যই খেয়াল রাখবো, কিন্তু শেষটার জন্য একটু দয়া করো। এখন একটু ঘুরে নিতে দাও, এরপর তো অনেকদিন বিশ্রাম নিতে হবে। বিমলা ঠোঁটের কোণে হাসি টেনে বললেন, আমি কি বলেছি তুমি শুধু বিশ্রাম নেবে? তোমার জন্য যদি ঘরের কাজ হালকা মনে হয় তাহলে তাই করবে। তবে শোনো, আজ আমরা ডাক্তারের সঙ্গে দেখা করব, তারপর চাইলে একটু ঘুরে আসতে পারো। আজ আর কাল মজা করে নাও, কিন্তু পরশু থেকে আর কোথাও যাওয়া যাবে না, সব বারণ। রেনু হেসে সায় দিল। সেদিন সন্ধ্যায় বাড়ির উঠোনে দাঁড়িয়ে সবাই খুশির আলোয় ডুবে গিয়েছিল।
বিকেলের সূর্যাস্তের ম্লান আলোর লালচে আভা ছড়িয়ে পড়েছিল চারপাশে। এক অদ্ভুত প্রশান্তি নেমে এসেছিল, যেন এই সুখবর ঘরের প্রতিটি কোণে নতুন জীবনের স্পন্দন বাড়িয়ে দিচ্ছিল। সেদিন রাতে রনিত আর রেনু ঠিক করে যে তারা সবাইকে নিয়ে বাইরে ডিনার করবে। যদিও ওরা একসাথে ঘোরাঘুরি করতে ভালোবাসতো, কিন্তু এবার খবরটা ভিন্ন। রেনু যেহেতু মা হতে চলেছে, তাই আনন্দটা ছিল অন্যরকম। সবাইকে নিয়ে একসাথে বাইরে যাওয়ার পরিকল্পনা করলেও বিমলা ক্লান্তির স্বরে জানান, আজ বাইরে খেতে যেতে আমার ভালো লাগছে না, বাড়িতেই থাকবো। তো আমার জন্য মিষ্টি আনতে ভুলে যেও না। রেনু সানন্দে রাজি হলো। অবশ্যই মা। রুদ্রনাথ বাবু হাসি মুখে বললেন, আমার জন্য মিষ্টি এনো। ছোট ভাই রাঘব হেসে দুষ্টুমি করে বলল, বৌদি আমার জন্য একটা বিরিয়ানি প্যাক করে এনো, আমার ম্যাচ হচ্ছে। আমি আর ম্যাচ ছেড়ে উঠছি না। অবত্যা কি আর করার। রনি তো রেনু হাসি মুখে সবার কাছে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। তবে যাওয়ার আগে বিমলা তাদের পই পই করে বারণ করে দেন যেন শর্টকাটের জন্য ভুলেও খাল পাড়ের রাস্তা ধরে না আসে। রেনু বিস্মিত হলেও সম্মতি জানায়। রাত তখন 9টার মতো বাজে। চারপাশে রাতের নীরবতা নেমে এসেছে। রনিত স্কুটি স্টার্ট দিলে রেনু ওর পেছনে উঠে বসল। রাস্তার বাতিগুলো আধো অন্ধকারে ডুবেছিল। শহরের গলিগুলোতে যেন নির্জনতা ছড়িয়ে পড়েছে। প্রায় 20 মিনিট পথ পাড়ি দিয়ে তারা পৌঁছল ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দিরের কিছু পরে এক পরিচিত রেস্তোরাঁয়। খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতে ঘড়িতে তখন রাত 10:45। রেনু ধীর স্বরে বলল, আজ আমাদের দুজনকে বকুনি খেতে হবে। একে তো দেরি করে ফেলেছি, 2 মিষ্টিও কেনা হলো না। ঠিক সেই মুহূর্তে রেস্তোরাঁর ম্যানেজার তাদের কথা শুনে এগিয়ে এসে জানায়, আমাদের এখানে খুব ভালো মিষ্টি পাওয়া যায়। দুঃখিত, আপনাদের কথাবার্তা দূর থেকে শুনেছিলাম, উচিত হয়নি। তবে চাইলে দেখতে পারেন, আশা করি ঠকবেন না। রেনু অবাক হলেও খুশি হয়েই বলে, ঠিক আছে, একটা দেন। ম্যানেজার তৎক্ষণাৎ গরম গরম জিলেপি নিয়ে এসে পরিবেশন করেন। তা দেখে রেনু খুব খুশি হয়, হাসি মুখে জানতে চায়, এই সময় গরম জিলেপি? উত্তরে ম্যানেজার জানায় যে এখানে সব সময় গরম জিলেপি পাওয়া যায়। রাতে হাইওয়ের পথিক দাঁড়িয়ে এখানকার জিলেপি নিয়ে যায়। রেনু খিলখিলিয়ে হেসে বলে, খুব ভালো। তারা সামান্য জিলাপি খেলো, জল খায় না, যাতে মিষ্টির স্বাদ মুখে লেগে থাকে। এখানে সবাই একটু মনোযোগ দেবেন। জল না খাওয়ার বিষয়টা নেহাতি স্বাভাবিক মনে হলেও তারা ভুলে গেল রেনু গর্ভবতী। বাইরে থেকে মিষ্টি খেয়ে তার উপর জল না খাওয়া, এঁটো মুখে রাস্তায় বেরোনো মোটেও স্বাভাবিক ব্যাপার নয়। কিন্তু আনন্দের জোয়ারে কেউই সেটার খেয়াল করল না, এবং এটাই পরবর্তীতে কাল হয়ে দাঁড়ায়। খাবার প্যাক করে রনিত রেনু বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ি ফেরার পথে আচমকাই রেনু বায়না ধরে যে খাল পাড়ের রাস্তা দিয়ে ফিরবে। যদিও মায়ের বারণ ছিল, আর সে কারণেই তারা ঘুরপথে রেস্তোরাঁ এসেছিল। কিন্তু কুসংস্কারে অবিশ্বাসী রনিত ভেবে নেয় যে মাকে না বললেই তো সমস্যা মিটে যায়। আর এদিকে দেরিও হয়ে গেছে, খাল পাড় দিয়ে গেলে 5 মিনিটেই বাড়ি পৌঁছানো যাবে। তাই সেও রাজি হয়ে বাইক সেদিকে ঘোরায়। আর এখানেই মস্ত বড় ভুলটা সে নিজের অজান্তেই করে বসে। রাতের অন্ধকার তখন আরো গভীর। কুয়াশার আবরণ নেমে এসেছে। চারপাশে ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। দূরে গলির কুকুরগুলো মাঝে মাঝে ঘেউ ঘেউ করে বিরক্তির স্বরে ডেকে উঠছে। অনধিকার কোনো বাইক বা সাইকেলের প্রবেশ তাদের বিশ্রাম ভঙ্গ করছে। জলের উপর অদ্ভুত কুয়াশার আস্তরণ তাতে চাঁদের আলো ভেঙে পড়ে অস্বস্তিকর দৃশ্য তৈরি করছিল। এরই মাঝে রেনু চলন্ত বাইকের পেছনে বসেই আবারও একটু জিলাপি মুখে দিতে যাবে, তার আগেই সেটা ছিটকে গিয়ে রাস্তায় পড়ল। মুহূর্তের জন্য মন খারাপ হলেও সে আরেক টুকরো জিলাপি মুখে পড়ে আঙুলের মিষ্টি রস বাচ্চাদের মতো রনিতের শার্টে মুছে দিল। এতে অবশ্য রনিত কিছু মনে করল না, বরং মৃদু স্বরে হেসে বলল, আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে বড় সুখের দিন। তাই তোমার এই ছেলে মানুষই কেন, 7 খুন মাফ। তাদের চোখে মুখে তখন শুধু আনন্দ আর ভবিষ্যতের স্বপ্ন। রাস্তার ভয়ঙ্কর অন্ধকার
খালের ধারে ঘন ঝোপঝাড় কিংবা জলাশয়ের অদ্ভুত নীরবতা কিছুই তখন তাদের থামাতে পারেনি। এমনকি তাদের পেছনে যে রাস্তার উপর একটি জমাট বাঁধা ধূসর কুয়াশার ন্যায় ছায়া ধীরে ধীরে স্কুটির পেছনে এগিয়ে আসছিল, সেদিকে পর্যন্ত তাদের হুঁশ নেই। ক্রমশ তারা অন্ধকার রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল। রাতের অচেনা ভয়ঙ্কর পরিবেশকে উপেক্ষা করে শেষমেশ তারা নিরাপদে বাড়িও ফিরল। কিন্তু সত্যিই কি নিরাপদে, সেটা সময়ই বলবে। রাত গভীর, বাড়ির উঠোনে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসা অদ্ভুত নীরবতা। কলিং বেলের আওয়াজে বিমলা দরজা খুলতেই দেখেন রেনু দরজার সামনে দাঁড়িয়ে, কিন্তু একটু অদ্ভুত ভঙ্গিমায়। রেনু শাশুড়ির দিকে তাকিয়ে অস্বাভাবিক অচেনা একটা হাসি ছুড়ে দিল। বিমলা সেই বিদঘুটে হাসি উপেক্ষা করে রেনুকে ঘরে আসতে বললে সে আবারও একইভাবে হেসে বলে, আগে জিলাপিটা খাও। বিমলা চোখ নামিয়ে বিস্মিত স্বরে বললেন, না মা, আমরা সকালে খাবো, এখন ঘরে যাও। শুনছিলাম ভুবনেশ্বরের পিশাচ। এতক্ষণ শুনছিলেন এর প্রথম পর্ব। আমরা এখন দ্বিতীয় পর্বে যাব। মনে করিয়ে দিই আরো একবার যে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সেই সাথে বেল আইকনটি ক্লিক করুন। চলুন আমরা দ্বিতীয় পর্বে যাই। শুরু করছি ভুবনেশ্বরের পিশাচের দ্বিতীয় পর্ব। আশা করছি আপনারা এনজয় করছেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিমলা সেই বিদঘুটে হাসি উপেক্ষা করে রেনুকে ঘরে আসতে বললে সে আবারও একইভাবে হেসে বলে, আগে জিলাপিটা খাও। বিমলা চোখ নামিয়ে বিস্মিত স্বরে বললেন, না মা, আমরা সকালে খাবো, এখন ঘরে যাও। সন্দেহটা ওইরূপ অদ্ভুত হাসি দেখেই হয়েছিল। রনিত স্কুটিটা গ্যারাজে রেখে ঘরে ঢুকতে গেলে বিমলা শক্ত করে তার হাতটা চেপে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকান। মায়ের অমন কঠোর দৃষ্টির হাত থেকে বাঁচতে রনিত একরকম মুখ লুকিয়ে সোজা নিজের ঘরে চলে যায়। রাতে আর তেমন কথা হয় না। সবাই যে যার মতো ঘরে শুতে গেলেও বিমলার মাথার ভেতর রেনুর সেই বিদঘুটে হাসিটা একটা খটকা হয়ে থেকে গেল। তার খালি মনে হতে লাগলো এই হাসি সাধারণ নয়, রেনুর সেই দৃষ্টি স্বাভাবিক নয়। তবুও দেবী মঙ্গলার নাম জপ করে তিনি নিজেকে সামলালেন। রাত গড়ালো। অচেনা আতঙ্কে বিমলার চোখে ঘুম আসে না। রুদ্রনাথ বাবু দু একবার কারণ জানতে চাইলেও কোনো উত্তর না পাওয়ায় পাশ ফিরে ঘুমিয়ে পড়েন। রাত তখন 2:15 কি 2:30। হঠাৎই তার মনে হলো করিডোরে চাপা হাসির মতো শব্দ ভেসে আসছে। আবার হঠাৎ দরজা ঠক ঠক করে টোকা মারার শব্দ। বিমলার কান খাড়া। তিনি শক্ত হয়ে বিছানায় বসলেন। মিনিট 5 পর সবকিছু নিশ্চুপ। বিমলা শুতে যাবেন, আবারও দরজায় ঠক ঠক টোকা। এবারে সাহস করে একরকম প্রায় দৌড়ে দরজা খুলে দেখেন বাইরে কেউ নেই। মুহূর্তের মধ্যে দরজায় টোকা দিয়ে আড়াল হয়ে যাওয়াটা অস্বাভাবিক। তাদের ঘরের ভেতরের করিডোরটা লম্বা সোজা, কোনো বাঁক নেই যে কেউ লুকিয়ে পড়বে। বিমলা ঘরে ফিরে আসবেন, ঠিক সেই সময় তার চোখ পড়ল রেনুর ঘরের দিকে। সেদিকে তাকাতেই দেখলেন দরজা হাত খোলা। ভেতরে যেন অন্ধকারে শ্বাস নিচ্ছে। তবে কি রেনু দরজায় টোকা দিচ্ছিল? সেদিকে পা বাড়াবেন, ঠিক সেই সময় শুনতে পেলেন রেনুর ঘর থেকে চাপা ঘর ঘর শব্দ ভেসে আসছে, যা রীতিমতো বুকের স্পন্দন বাড়িয়ে দিচ্ছিল। বিমলা আর এগোলেন না। মা মঙ্গলার নাম নিয়ে নিজের ঘরে ফিরে গেলেন। সকাল হলে বিমলা ডাক দিলেন, রেনু, রেনু মা। কোনো সাড়া নেই। আবার ডাকলেন, তবুও শূন্যতা শুধু প্রতিধ্বনিত হল। রনিত তখন অফিসের প্রস্তুতি নিচ্ছে। বিমলার কণ্ঠ কেঁপে উঠল, রনিত, কিরে, ও সাড়া দিচ্ছে না কেন? রনিত বিস্মিত চোখে বলল, হয়তো এখনো ঘুমোচ্ছে। সকালে আমিও ডেকেছিলাম, পাশ ফিরে শুয়ে থাকলো, ওঠেনি। মা ছেলে দুজন মিলে দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখে ঘরের ভেতর ঠান্ডা কুয়াশার মতো হাওয়া। জানালা বন্ধ থাকা সত্ত্বেও অদ্ভুতভাবে পর্দা কাঁপছে। বিছানায় রেনু শুয়ে, শরীরের ওপর পাতলা চাদর।
যেটা নড়ছে, যেন ভেতরে কিছু কিলবিল করছে। রনিত কাঁপা কাঁপা গলায় বলল, রেনু। কোনো উত্তর নেই। চাদরের কোণ সরাতেই বিমলা আঁতকে ওঠেন। দেখেন রেনুর চোখ বন্ধ, শরীর নিস্তেজ, কিন্তু ঠোঁটের কোণে ঝরছে গাঢ় হলুদ লালচে আঠালো তরল, আর হাতের মুঠোয় শক্ত করে ধরা আধ খাওয়া একটা জিলাপি। রনিত হতবাক। এ কি? বিমলা আতঙ্কে দেবী মঙ্গলার নাম জপতে চাইছিলেন, কিন্তু গলা থেকে কোনো শব্দ বেরোল না। ঠিক তখনই ধপ করে রেনুর চোখ মেলে তাকালো। দুটো রক্তাভ চোখ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে, ঠোঁট মুচড়ে উঠল। মা, তুমি জিলাপি খেয়েছ তো? তারপর এক অমানসিক হাসি। রনিত ভয় পেয়ে পিছিয়ে আসে। বিমলার বুক ধড়ফড় করছিল। হঠাৎ রেনুর শরীর ধীরে ধীরে বিছানায় উঠে বসল। আঙুলে তখনও চেপে থাকা সেই জিলাপি, তা দিয়ে গল গল করে ঝরছিল আঠালো তরল। মুহূর্তের মধ্যেই আবার সে ঘুমিয়ে পড়ে। বিমলা কিছু একটা আঁচ করতে পারছিলেন। পরিস্থিতি সামাল দিতে ঠোঁটের কোনায় হালকা হাসির রেশ টেনে রেনুর কপালে হাত রাখতেই বুঝলেন জ্বর নেই। শরীর একেবারে স্বাভাবিক, তবুও বুকের ভেতর অস্বস্তি জমে উঠছিল। তিনি উঠে রনিতকে নিয়ে ঘরের বাইরে এসে দৃঢ়স্বরে বললেন, ডাক্তারকে ডেকে আনো। ডাক্তার এসে একবার দেখুক রেনুকে। কথাটা তখন শেষ হয়নি, এরই মাঝে পেছনে আড়াল থেকে ভেসে এলো এক হিম শীতল কণ্ঠস্বর। ডাক্তার? কেন? কি হয়েছে মা? সব ঠিক আছে তো? রেনু দাঁড়িয়ে আছে দরজার কাছে। তার চেয়েও অবাক করার মতো দৃশ্য হলো, যে সময় তারা ডাক্তার ডাকার কথা বলছিল, মাত্র সেই কয়েক মিনিটের ব্যবধানে রেনু স্নান করে পোশাক বদলে ফেলা হয়ে গেছে। এত দ্রুত সবকিছু করা কোনোভাবেই সম্ভব নয়। শাশুড়ি চমকে উঠে জিজ্ঞেস করেন, এ কি, তুমি তো বিছানায় ছিলে, এত তাড়াতাড়ি প্রস্তুত হলে কিভাবে? রেনু মুচকি হেসে বলল, আমি তো শুধু মজা করছিলাম, আসলে গত রাতে ঘুমাইনি আমরা। তার এই হাসির ভেতরে একটা কৃত্রিমতা লুকিয়েছিল। রনিত চোখ শুরু করে তাকিয়ে রইল। তুমি মজা করছো কেন? আমরা রাতে ক্লান্ত ছিলাম, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। পরিবেশ তখন নিস্তব্ধ হয়ে আসলো। বিমলা বুকের ভেতর জমে থাকা আশঙ্কাটা আর চেপে রাখতে পারলেন না। বিড়বিড় করে গম্ভীর স্বরে নিজে নিজেই বললেন, যদি আমার আশঙ্কাটা সত্যি হয়, তাহলে তুমি ভুল জায়গায় এসে পড়েছ। আমাদের মেয়ের তুমি কিছুই করতে পারবে না। কথাগুলো বাকিরা শুনতে পেলেও কিছু বলেনি। ততক্ষণে রুদ্রনাথ বাবু স্ত্রীর পাশে এসে দাঁড়িয়ে বিস্ময়ে সবকিছু দেখছিলেন। বিমলার দিকে তাকিয়ে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি কি বলতে চাইছো? বিমলা কিছুক্ষণ চুপ থেকে দৃঢ় গলায় বললেন, সব পরে বলবো, এখন আমাকে রেনুর সাথে একটু একা কথা বলতে দাও। তিনি রেনুর হাত শক্ত করে ধরে সোজা ঘরের ভেতরে চলে গেলেন। দরজা ভেতর থেকে বন্ধ হতেই বাইরে সবার বুক কেঁপে উঠল। বিমলার মনে হলো এই বাড়ির ওপর কোনো অদৃশ্য ছায়া নেমে এসেছে, আর তা হয়তো তাদের সবাইকে গ্রাস করবে। রেনু হঠাৎ হেসে শাশুড়িকে উদ্দেশ্য করে বলল, তুমি আমাকে ঘরে এনেছো কেন? বিমলা অবাক হয়ে বললেন, কেন? এখানে এলে কি সমস্যা? অদ্ভুত কিছু ঘটবে বলে ভাবছো নাকি? রেনু দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, হবে না কেন, কিছু না কিছু তো ঘটবেই। এরপর বিমলা গম্ভীর স্বরে প্রশ্ন করলেন, গতকাল তুমি যখন রেস্তোরাঁয় জিলাপি খেয়েছিলে, তখন কি জল খেয়েছিলে? রেনু হেসে বলে, হ্যাঁ, জল খেয়েছি। তার গলায় এমন একটা টান ছিল যেন ইচ্ছে করেই বিভ্রান্ত করছে সে। বিমলা আবার জিজ্ঞেস করলেন, তুমি কি খালপাড়ের পথ ধরে এসেছিলে? রেনু এবার জানায় যে না। বিমলা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তাহলে কি কোনো মোড় পেরিয়েছিলে? না, কারণ ওই পথে তো কোনো ক্রসিং নেই। সেই কথার পরপরই সে অদ্ভুত স্বরে একটা হাসি দেয়। কিন্তু মা, আমি তো একা আসিনি, কেউ পিছন পিছন এসেছে। বিমলার শরীর কেঁপে ওঠে। তিনি কাঁপা কাঁপা স্বরে জানতে চান, কি বলছো, কে এসেছে? রেনুর ঠোঁট না নড়লেও মুখ খোলা, আর
আর সেখান থেকে বুকে কাঁপন ধরানোর মতো কর্কশ শব্দ বেরিয়ে এলো। হ্যাঁ, এসেছে। তুমি যদি স্পষ্ট করে জিজ্ঞেস করতে, আমি বলতাম। দেখাবো কি এসেছে আমার সাথে? ভয় পাবে না তো? দেখো, আমি তোমাদের কারো ক্ষতি করছি না। এই ঘরে তোমাদের দেবীর পূজা হয় আমি জানি। এখন এখানে আমি এসেছি, সময় হলে চলে যাব। আমাকে জ্বালাতন করো না, তাহলে কিন্তু কেউ রেহাই পাবে না। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে বিমলা আতঙ্কে থম মেরে যান। এরপর রেণু ধড়াম করে দরজা খুলে বাইরে বেরিয়ে বিভৎস স্বরে রনিতকে বলে, এই বুড়ির তো কোনো বুদ্ধি নেই, কাকে কি বলতে হয় বোঝে না। বিমলাও ততক্ষণে বাইরে বেরিয়ে এসেছেন। রনিত বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, কি সব পাগলের মতো বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? রেণু শুধু ঘাড় ঘুরিয়ে রনিতের দিকে তাকায়, আর তাতেই রনিত আতঙ্কে চিৎকার করে পেছোতে থাকে। সোফায় ধাক্কা খেয়ে হুড়মুড়িয়ে পড়ে। এরপর রেণু বাকিদের দিকে তাকায়। কোথায় রেণু? সেই মুহূর্তে রেণুর মুখের জায়গায় একটি বিভৎস পৈশাচিক মুখ ভেসে উঠেছে। চোখ জোড়া রক্ত জবার মতো লাল, চোখে যেন মনি নেই, দাঁতগুলো কালছে। একটি বিকৃত হাসি দিয়ে আবার সে অচেনা গলায় বলে উঠল, কি তোমাদের খুব সমস্যা হচ্ছে? আচ্ছা, আমি নিজেই বলছি তোমাদের। একসাথে বসো, আমি কে, কেন এসেছি সব বলবো, কিন্তু বারবার জিজ্ঞেস করো না। আমি কাউকে বিরক্ত করছি না, তাই আমাকেও কেউ বিরক্ত করো না। ধীরে ধীরে রেণুর চেহারা স্বাভাবিক হয়ে যায়। আমি কোথা থেকে এসেছি রেণু জানে। এরপর সে অদ্ভুতভাবে দাবি করে, তাড়াতাড়ি কিছু মাংস নিয়ে এসো, সাথে মিষ্টি। তোমার স্ত্রী যেটা পছন্দ করে সেটাই আনো। কথাটা শুনে সবাই বিস্ময়ে একে অপরের দিকে তাকায়, কারণ এই বাড়িতে তো কখনো আমিষ রান্না হয় না। ছেলেরা বাইরে খায় মাঝে মধ্যে, কিন্তু ঘরে নয়। বিমলা নিজে আমিষ খান না, আর রেণুও বিয়ের পর এই প্রথম এমন উদ্ভট দাবি করছে। বিমলা চাপা গলায় বললেন, রেণু তো কখনো এভাবে কথা বলতো না। রুদ্রনাথ বাবু বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, মা কি হয়েছে, তুমি কি বলতে চাইছো? ঠিক সেই সময় ঘরের ভেতর আচমকাই কেমন শিরশিরে ঠান্ডা বাতাস ছড়িয়ে পড়ল, যেন অদৃশ্য কেউ চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তখনই সবার মনে হতে লাগলো রেণুর ভেতর থেকে যে কণ্ঠস্বর বেরোচ্ছে সেটা তার নয়। রুদ্রনাথ বাবু, বিমলা এবং রনিত ও রাঘব বিস্মিত হয়ে বিষয়টা অনুধাবন করতে একে অপরের সাথে আলোচনা করছিলেন। কয়েক মুহূর্তের জন্য রেণুর প্রতি কারোর খেয়াল ছিল না। হুঁশটা ফেরে হঠাৎ রান্নাঘর থেকে রেণুর বেরিয়ে আসায় একদম পরিপাটি করে ট্রে হাতে হাসি মুখে দাঁড়িয়ে, তার সৌন্দর্যে যেন মুহূর্তে সবাই স্তব্ধ হয়ে গেল। কিন্তু বিমলা তাকে কেমন একটু ভয় পেলেন। বিস্মিত গলায় বললেন, রেণুমা, তুমি এর মধ্যে চা বানাতে গেলে কখন? আমরা সবাই তো এখানেই ছিলাম। রেণুর ঠোঁটে রহস্যময় হাসি ফুটে উঠল। চোখ হঠাৎই কিছুটা ট্যাড়া হয়ে শাশুড়ির দিকে স্থির হয়ে মৃদুস্বরে অদ্ভুতভাবে তুই তুকারি করে ফিসফিসিয়ে বলল, তোকে অনেক কিছু বলার আছে আমার। তুই যা করছিস তাতে কোনো লাভ হবে না। যে মেয়েটা তোর বৌমা, সে তো এখনো ঘুমিয়ে আছে। আমি অন্য কেউ। চিনতে পারছিস না আমাকে? বিমলার শির দ্বারা দিয়ে যেন হিমেল স্রোত বয়ে যায়। কথাগুলো শুধু তার কানেই ঢুকলো। বাকিরা কেবল কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইল, কিছুই শুনতে পেল না। যেন এক অদৃশ্য বৃত্ত তাদেরকে আলাদা করে রেখেছে, যেখানে অচেনা শক্তি অস্বাভাবিকভাবে খেলছে সবার সাথে। মানুষের ধারণা যা শুধু সিনেমা সিরিয়ালের কল্পনাতেই ঘটে, বাস্তবে তা নেহাতি নগণ্য। অথচ যেটা সামনে আসে, ভয় কাকে বলে, তখন সেটা হাড়ে হাড়ে টের পাওয়া যায়। রেণু বলা শেষ করে আচমকাই আবারও স্বাভাবিক গলায় শ্বশুরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, বাবা, আজ কি খেতে ইচ্ছা করছে আপনার? সবার জন্য স্পেশাল রান্না করি? দেখে বোঝার উপায় নেই কয়েক মুহূর্ত আগে যা ঘটেছে তা বাস্তব নাকি ভ্রম। কথাগুলো বলে রেণু নিঃশব্দে এগিয়ে এসে শাশুড়ির পাশে গিয়ে দাঁড়ায়। বিমলা, যিনি মঙ্গলার ভক্ত, এবার সত্যিই কেঁপে উঠলেন। রেণুর চোখ মুখের ছায়া ক্রমশ বদলে যাচ্ছে।
মুহূর্তে অচেনা হয়ে উঠছে, আর সেই বদলটা কেবল বিমলার উদ্দেশ্যেই, যেন নিঃশব্দ হুমকি। চায়ের কাপ টেবিলে রেখে রেনু সোজা নিজের ঘরে যেতে চাইলে বিমলা তার হাত ধরে অন্য একটি ঘরে নিয়ে গেলেন, যেখানে দেয়ালে মা মঙ্গলার ছবি ঝোলানো। আশ্চর্যের ব্যাপার, সেদিন ছিল মঙ্গলবার, মা মঙ্গলার তিথি, যেদিনে তার কৃপায় প্রকৃত ভক্তদের ওপর অশুভ শক্তি সহজে প্রভাব বিস্তার করতে পারে না। রেণুরূপী পিশাচটার মাথায় এই হিসাবটা একেবারেই ছিল না। সে এক ঝটকায় সরে গিয়ে কটমট করে তাকিয়ে বলল, ছাড়। বিমলা কড়া গলায় বললেন, এতক্ষণ তো হুড়মুড় করে সব বলতে চাইছিলে, এখন বল, এখানে সমস্যা কি? রেণুর মুখ ধীরে ধীরে বদলে যায়। সে মৃদু স্বরে ফিসফিস করে উত্তর দেয়, সাহস থাকে তো ছবিটা ঢেকে দে। কথাগুলো যেন একেবারে মুখোমুখি যুদ্ধের মতো, এবং তা শুধু শাশুড়ি বৌমার ঝগড়া নয়, বরং এক ভক্তের সঙ্গে এক অদৃশ্য অপশক্তির লড়াই। রেণু ঘর ছেড়ে বেরিয়ে নিজের ঘরে চলে যায়। মিনিট 10 পর বিমলা জানালা দিয়ে উঁকি মেরে দেখে রেণু কিছু একটা পরিকল্পনা করছে। স্কুটি নিয়ে বেরোতে চাইবে। তিনি তাড়াতাড়ি ছেলেকে ডাক দিলেন, রনিত, দেখ তো কোথায় যাচ্ছে। রনিত নির্বিকার ভাবে উত্তর দেয়, মা, ও নাকি চাট পাপড়ি খেতে যাচ্ছে। বিমলার বুক ধরফর করে উঠল। চাট পাপড়ি? এত সকালে? চেঁচিয়ে উঠলেন তিনি, এত ভোরে এসব কোথায় পাওয়া যাবে? রনিত শান্ত গলায় বলল, তুমি নিচে গিয়ে থামাও না। এদিকে রেণু ইতিমধ্যেই স্কুটিতে উঠে বসেছে। হঠাৎ ঘুরে শাশুড়ির দিকে তাকিয়ে ঠোঁট বাঁকা করে হেসে বলল, কিছু বলবি? বুকের ভেতর দুরু দুরু ভয়, তবু মমতার টানে ঘরের বাইরে পা রাখলেন তিনি। সঙ্গে সঙ্গে রেণু স্কুটি থেকে মুখ ঘুরিয়ে হেসে বলল, আরে তুই তো বের হয়ে পড়লি। এবার বিমলা বিষয়টা আন্দাজ করে কঠিন শব্দে ছেলেকে উদ্দেশ্য করে বললেন, প্রথমত প্রেগন্যান্সির জন্য এখন বাইরে যাওয়া যাবে না, আর যদি যেতেই হয় তবে রনিত যেন নিয়ে যায়। দ্বিতীয় পর্বের এখানেই সমাপ্তি। আমরা এগিয়ে যাব তৃতীয় পর্বের দিকে। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরা দ্বিতীয় পর্বের পরে তৃতীয় পর্ব শুরু করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। রনিত মাথা নাড়ল, হ্যাঁ মা, ঠিকই বলেছ, তাহলে আমরা যাচ্ছি। তবে আমি একা গেলে কি হতো? এবং এই বলা মাত্র এসে আচমকা নিজের পেটের ওপর নখ চালিয়ে ভয়ঙ্কর ভাবে আঁচড় কাটতে লাগলো। মুহূর্তে সবাই স্তব্ধ হয়ে যায়। বিমলা আতঙ্কে চিৎকার করে ছুটে গিয়ে রেণুর হাত চেপে ধরলেন। ধমক দিয়ে বললেন, হে কি করছিস তুই? মাথা ঠিক আছে? রেণু মৃদু হেসে ফিসফিস করে বলল, না, শুধু একটু দেখে নিলাম। বিমলা এবার দৃঢ় গলায় বললেন, আমার আর কোনো সন্দেহ নেই, আমি নিশ্চিত রেণুর শরীরে কোনো অশরীরী শক্তি ঢুকে পড়েছে এবং সে তাকে নিয়ে যেতে চাইছে, আমাকে ভয় দেখাচ্ছে। রেণু উদ্ভট স্বরে হেসে ঘরের মধ্যে গোল গোল হয়ে ঘুরতে শুরু করলো। দৃশ্যটা এতটাই অস্বাভাবিক যে সবার গা শিউরে ওঠে। রুদ্রনাথ বাবু আতঙ্কিত স্বরে চিৎকার করে ওঠেন, ওকে থামা। বিমলা কঠিন স্বরে বললেন, দেখছো তো আমি মিথ্যে বলছি না। রনিত এগিয়ে গিয়ে রেণুর হাত ধরতেই আঁতকে উঠে ছেড়ে দেয়, যেন বরফ ছুঁয়েছে, তীব্র ঠান্ডা। সরে গিয়ে, হে কি, তোমার হাত এত ঠান্ডা কেন বলে ওঠে সে। রেণুর চোখ কটমট করে উত্তর দেয়, কই, হাত তো ঠান্ডা নয়। রনিত এবার ভয়ে ভয়ে তার হাত ধরতেই মনে হলো জ্বলন্ত কয়লা স্পর্শ করছে। হতবুদ্ধি হয়ে যায় সে। একটি মানুষের হাত কিভাবে বরফ আবার আগুন হয়ে যেতে পারে মুহূর্তেই? মাথায় কিছু ঢুকছিল না তার। বিমলা বললেন, এভাবে কিনা থাকতে দিলে বিপদে পড়তে হবে। সে তোকে বা তোর বউকে ঘোরাঘুরির নাম করে বাইরে টেনে নিয়ে যাবে, কিন্তু কি উদ্দেশ্য? আর এক মুহূর্ত নয়, শিগগির ওকে গ্রামে নিয়ে যা, সেখানে মা মঙ্গলার প্রভাবে সব থেমে যাবে। রনিত দ্বিধাগ্রস্ত স্বরে জানায় যে গ্রাম ভুবনেশ্বর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে এবং সেখানে ভালো হাসপাতাল নেই যদি কিছু হয়ে যায়। বিমলা চোখ রাঙিয়ে তাকে থামিয়ে দিয়ে দায় মারা যে অনেক দুঃখ হয় সেই ব্যাপারটা বুঝিয়ে বলেন। শেষে রুদ্রনাথ বাবু সহ সবার উদ্দেশ্যে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এটা করতে হবে এবং যতদিন না রেণুর ডেলিভারি হচ্ছে পুরো 9 মাসই গ্রামে থাকবে তারা। বিমলার দৃঢ় ঘোষণা শুনে রুদ্রনাথ বাবু প্রতিবাদী স্বরে জানান যে না,
এখনো 7-8 মাস বাকি, রেনু এখানেই থাকুক, কিন্তু বিমলা সেই প্রস্তাবে কোনোভাবেই রাজি হয় না। তোমরা বুঝছো না, অশরীরীর খেলা গ্রামে নিয়ে যেতে চাই, কারণ ওখানে গেলেও ভালো থাকবে, মা মঙ্গলা তাকে সাহায্য করবে। পরিস্থিতি স্বাভাবিক করতে রনিত একটু হেসে বলল, হো, এই জন্য বুঝি গ্রামে যেতে চাইছো? আমি তো ভাবছিলাম যে আমরা বেশ ঘুরতে যাচ্ছি। মা, এসব কুসংস্কার, আমরা সবাই শিক্ষিত মানুষ, ভূত প্রেত এই সমস্ত কিছু নেই। কে ঢুকেছে, ছায়া, এগুলো সব গল্প। বিমলার চোখ মুচকে গেল, বললেন, তাহলে তুই খেলা দেখতে চাস? ঠিক আছে, এই মুহূর্তে গ্রামে যাচ্ছি না। আজ রাতে কিছু মিষ্টি খাটের নিচে বা পর্দার আড়ালে রেখে দিস, তবে কোনো কাপড় বা কাগজে ঢাকিস না, আর সজাগ থাকিস, ঘুমাবি না। রাত 11টা নাগাদ রনিত মায়ের কথা মতো কিছু গরম জিলাপি সেই রেস্তোরাঁ থেকে নিয়ে এসে খাটের নিচে রেখে দিয়ে সজাগ থাকার চেষ্টা করে, কিন্তু 12টার কাছাকাছি রনিতের চোখ লেগে আসে। সে ঘুমিয়ে পড়লে সেই মুহূর্তে রেনু অদ্ভুত ভাবে খাটের নিচে হাত বাড়িয়ে জিলাপিগুলো খেতে শুরু করে। জানালার ফাঁক দিয়ে বিমলা তাকিয়েছিলেন, দেখেই তার শরীর হিম হয়ে আসে। রেনু হঠাৎ তার দিকে তাকিয়ে অট্টহাসি হেসে জানালার কাছে এগিয়ে ফিসফিস করে বলে, কিরে, জীবনে শান্তি নেই তোর? বেরিয়ে যা, নইলে। বিমলা শিউরে উঠলেন, আর ঠিক তখনই কর্কশ্বরে চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় রনিতের। উঠে দেখে রেনু ভয়ঙ্কর ভঙ্গিতে মায়ের সঙ্গে কথা বলছে। তাড়াতাড়ি লাইট জ্বালাতেই রেনু হঠাৎ কুঁকিয়ে ওঠে, মাথা চেপে ধরে এবং স্বাভাবিক বিরক্তির স্বরে বলে, মাথায় ব্যথা। পরদিন সকালে ঘুম থেকে উঠে রনিত মাকে বলে, তার কথাই ঠিক, মনে হয় কোনো সমস্যা আছে। কিন্তু রনিতের তখনও বদ্ধ ধারণা ছিল যে এটা দাদু ঠাকুমার গল্প কথা, বাস্তবে সব হয় না। সিনেমায় দেখায়, সিরিয়াল বানায়, কিংবা কখনো কখনো বাচ্চাদের ভয় দেখানোর জন্য, পড়তে বসানোর জন্য এসব বানিয়ে বলা হয়। বিমলা তখন ঠান্ডা গলায় বলেন, যদি এমনই হয় তবে ছাদে যে দাঁড়িয়ে আছে সেটাকে? রনিতের সাহস হচ্ছিল না ঘাড় ঘুরিয়ে তাকানোর। সকালবেলা তখন ভয় পাওয়ার কথাই নয়। শোনা যায় যে সকালবেলা নাকি তেনারা, মানে অপশক্তি পিশাচরা, ততটা সক্রিয় থাকেন না। কিন্তু সত্যিই কি তাই? আসলে তাদের সক্রিয় হবার জন্য কোনো নির্দিষ্ট সময়ই লাগে না। যাই হোক, ঘটনায় ফিরি। মায়ের কথায় রনিত ভয়ে ভয়ে ধীরে ধীরে ঘুরে তাকাতেই দেখল দোতলার রেলিং এ বসে আছে রেনু। দুটো পা বাইরে ঝুলছে, একটুখানি ঠেলা লাগলেই নিচে পড়ে যাবে। রনিতের বুক কেঁপে উঠল। প্রথমত রেনু গর্ভবতী, দ্বিতীয়ত রেনু বাপের বাড়ির একমাত্র মেয়ে, এমনকি রনিত থেকেও বাড়িতে সে বেশি প্রাণপ্রিয়। কিন্তু যে খেলা সে দেখাচ্ছে, নিজের অস্তিত্ব প্রমাণ করছে, কোনো কিছু তোয়াক্কা না করে, কে, কার বউ? রনিত দৌড়ে উত্তেজনাকে প্রশমিত করে ওপরে গেল। না, কিছু করল না, কেবল হাত জোর করে বলল, তোমরা দুজনে নিচে চলে এসো। ধীরে ধীরে রেনু রেলিং ছেড়ে সরে আসে এবং আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। এরপর রনিতকে উদ্দেশ্য করে বলে, এই তো কি সুন্দর ভালো করে কথা বলছো, এবার চলো আমাকে ঘুরিয়ে আনো। বিমলা জানতেন এখন মাথা গরম করা চলবে না। তিনি ইশারায় বলে দিলেন যে সে যেখানে যেতে চায় তাকে নিয়ে যেতে, খালি নজর রাখতে রেনু আসলে কোথায় যেতে চাইছে, কি চাইছে। রনিত ধীরে ধীরে স্কুটি চালাচ্ছিল, রেনু পেছনে বসা। পথে মা মঙ্গলার মন্দিরে আসতেই রেনু পেছন থেকে বলে উঠল, এই রাস্তা যাওয়ার কোনো মানে নেই। পেছন থেকে রেনু কথা বলে উঠলেও গলার স্বর অচেনা, অস্বাভাবিক। কথাগুলো যেন কণ্ঠস্বর থেকে আসছিল অন্য একটি কণ্ঠস্বর। রেনুর সাথে হালকা মিলে গেলেও পুরোপুরি তার মতো নয়। আসল রেনু চুপচাপ, পেছনে বসা অন্য সত্তাটাই তখন কথা বলছিল। তা শুনে রনিতের হয়ে যায়, মানে অর্ধেক সাহস শেষ হয়ে যায়। রনিত কাঁপা কাঁপা স্বরে জানায় সে ভুল করে রাস্তায় ঢুকে পড়েছে। স্কুটি ঘুরিয়ে নিতেই রেনু অদ্ভুত স্বরে হেসে উঠল, আরে আমি তো শুধু বাইরে বেড়াতে এসেছি, ভয় পাচ্ছ কেন? রনিত শিউরে উঠলেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। তোমার স্ত্রীর যা ভালো লাগে তাই খাওয়াও।
ও পাপড়ি চাট দই বড়া খেতে খুব পছন্দ করে, কিন্তু এখন তো চাট পাওয়া যাবে না। ওদের কথোপকথন চলতে থাকে। তবে দই বড়া খাওয়াতে পারি। তারা দই বড়ার দোকানে পৌঁছানোর পর অর্ডার দিতে যাবে, ঠিক সেই সময় হঠাৎই রেনু জ্ঞান হারিয়ে পড়ে যায়। রনিত দ্রুত একটা অটো ডেকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা করে বলেন যে প্রেগন্যান্সির কারণে কিছু সমস্যা আছে, তাই 2 দিন পর্যবেক্ষণে রাখতে হবে, চিন্তার কোনো কারণ নেই। রনিত রাজি হয়ে নিচে এসে রিসেপশনে ফর্ম ফিল আপ করতে যাবে, তখনই আচমকা রেনু তার পাশে এসে দাঁড়ায় এবং ঠান্ডা গলায় বলে, কোনো কাজ ছিল এখানে? হয়ে গেছে? রনিত কিছু বুঝতে পারে না, মানে কি পুরো ভ্যাবাচাকা খেয়ে যায়। কিছুক্ষণ আগেই তো রেনু ডাক্তারের কাছে অজ্ঞান অবস্থায় ছিল, আর এখন তার পাশে দাঁড়িয়ে। একেবারে অস্বাভাবিক ঘটনা। অবাক হওয়ার মতো তখনও আরো অনেক কিছুই বাকি ছিল, যখন ডাক্তারবাবু নিজে এগিয়ে এসে রিসেপশনে রনিতকে জিজ্ঞেস করলেন, আরে আপনি এখানে কি করছেন? সব ঠিক আছে তো? আরে রেনু, তুমি কেমন আছো? রনিতের পায়ের তলা থেকে যেন মাটি সরে যেতে লাগলো। যে ডাক্তার একটু আগেই রেনুর চেক আপ করলেন, সেই একই ডাক্তার কিনা এখন রেনুর সাথে নিশ্চিন্তে কথোপকথন চালিয়ে যাচ্ছেন, অথচ রেনু তো হাসপাতালের বিছানায়। এবার বোঝা গেল শক্তিটা এক নয়, দেহ বদলে বদলে বারবার খেলছে, আর এই খেলা বোধহয় তার ভীষণ পছন্দের। রনিত কষ্ট করে নিজেকে সামলে রেনুকে বলল, স্কুটিতে কিছু সমস্যা হয়েছিল, আর তোমার মাথাও ভালো লাগছিল, তাই হাসপাতালে এসেছিলাম চেক আপ করতে, কিন্তু এখন তো তুমি একদম ঠিক আছো, চলো বাড়ি ফিরি। অথচ রেনুর কিছু মনে নেই, সে জানেই না কি ঘটেছে। অবশ্য এতে তার কোনো দোষও নেই, কারণ যখন অপশক্তির প্রভাব কারো উপরে পড়ে, তখন ভাবা, বোঝা, এমনকি গন্ধ পাওয়ার ক্ষমতাও অনেক সময় হারিয়ে যায়। এরা চারপাশেই থাকে, অদৃশ্য মানুষের মতো ঘোরাফেরা করে। হাসপাতাল থেকে বেরিয়ে রনিত রেনুকে নিয়ে অটোতে ওঠে। অটো চলার কিছুক্ষণের মধ্যে রেনু হঠাৎই, আরে স্কুটিটা নেবে না? ওই তো দই বড়ার দোকানের সামনে দাঁড় করানো, ওটা নিয়ে যাও, নাহলে চুরি হয়ে যাবে বলে অদ্ভুতভাবে হেসে উঠল। রনিতের গায়ে কাঁটা দিয়ে উঠল। রেনুর যদি কিছু মনে নেই, তবে স্কুটির কথা সে কিভাবে বলল? পিশাচটা খেলছে। রনিতের মনে হচ্ছিল এখনই অটো থেকে নেমে সে পালায়। কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না। রেনু নিজেই ওকে যেন ভয় দেখাচ্ছে, কিন্তু মনে হয় এর ভেতরেও যেন অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে যা এখনো প্রকাশ পায়নি। রনিত নিজেকে সামলে কাঁপা গলায় উত্তর দিল, হ্যাঁ জানি, সন্ধ্যায় নিয়ে আসবো। রনিত ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, তুমি আসলে কে বলো তো? অটোওয়ালা তখনও চুপচাপ গাড়ি চালাচ্ছিল। হঠাৎ একেবারে জোরে ব্রেক কষলো, গাড়ি থামিয়ে বাইরে নেমে বলল, সাহেব, এই 3 জন সওয়ারি বসানো যাবে না, এখানে চালান কাটে, আমি শুধু 2 জন নিতে পারবো। অথচ অটোতে বসা শুধু রনিত আর রেনু। রনিত বাইরে নেমে এলো, চিৎকার করে বলল, কি আজে বাজে কথা বলছো? যেতে না চাইলে যেও না, কিন্তু এখানে 3 জন আছে কোথায়? অটোওয়ালা ঠান্ডা গলায় বলল, না সাহেব, আমি পেছনে তাকিয়ে 3 জনকেই দেখেছি। রনিত অবিশ্বাস্য চোখে অটোতে উঁকি বেড়ে দেখলো সত্যি যেন রেনুর পাশে একটি ছায়া বসে আছে। নিচে তাকালে যেভাবে যাত্রীদের পা দেখা যায়, সেখানে পা স্পষ্ট দেখা গেল। রনিত দাঁতে দাঁত চেপে সবকিছু সহ্য করে নেয় এবং অটোওয়ালাকে একটু শাসিয়ে বলে যে তার চোখের সামনেই তারা 2 জন উঠেছে, 3 জন কোথা থেকে আসবে, আরেকবার ভালো করে তাকিয়ে দেখতে বলে। অটোওয়ালা গলা শুকিয়ে ফেলে। হ্যাঁ, হয়তো তার চোখের ভুল, কিন্তু রনিত জানতো একটু আগে যে ছায়াটি ছিল, এখন যে উধাও, সেটা কোনো ভুল ছিল না। বাড়ি ফিরে এসে রনিত মাকে সবকিছু জানায় এবং বলে আর নয়, আজই তাদের 2 জনকে গ্রামে পাঠানোর ব্যবস্থা করতে। বিমলা উদ্বিগ্নের স্বরে জানান, যা কিছু দেখছিস আর অনুভব করছিস সবকিছু মা মঙ্গলার সামনে বলিস। আমার শুধু মায়া হচ্ছে রেনুর জন্য। কি যন্ত্রের ভেতর দিয়ে যাচ্ছে মেয়েটা। তার বাবা মাকে তো কিছুই বলতে পারছি না, জানলে পাগল হয়ে যাবে। এই মেয়ে এখন আমাদেরই দায়িত্ব। সেদিন সন্ধ্যায় প্ল্যান হলো গ্রামে যাওয়ার। ঠিক হয় রনিত নিজেই গাড়িতে করে ওদের পৌঁছে দেবে।
ভোর রাতেই তারা বেরোয়। গাড়িতে সময় কাটলো বিপদ ছাড়াই, কারণ রেনু বুঝতেই পারেনি আসলে তারা কোথায় যাচ্ছে। ওর ধারণা ছিল আবার হয়তো কোনো মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে। ভোরে তারা পৌঁছলো গ্রামের বাড়িতে। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। শুনছিলেন তৃতীয় পর্ব। এবার যাব আমরা চতুর্থ ও শেষ পর্বে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। আমরা শেষ পর্বে যাচ্ছি, আশা করছি শুনবেন আমাদের। বিশাল বাড়ি, চারিদিকে সবুজ গাছপালা, শহরের ধুলো ধোঁয়া থেকে অনেক দূরে শান্ত পরিবেশে দরজায় কড়া নাড়তেই বেরিয়ে এলো রনিতের ঠাকুমা, অর্থাৎ রেনুর ঠাকুমা শাশুড়ি। বয়সের ভারী নুব্জ হলেও তার চোখ যেন সবকিছু ভেদ করে দেখতে পায়। তিনজনকে একসাথে দেখেই তিনি আঁচ করেছিলেন রেনুর সঙ্গে অন্য কোনো ভয়ঙ্কর শক্তিও ঢুকছে এই বাড়িতে। তিনি সঙ্গে সঙ্গে মাটিতে চাল ছড়িয়ে অদ্ভুত এক নকশা এঁকে কড়া গলায় বললেন, তোমরা তিনজন একটু থামো, আমার বাড়ির নতুন বউ প্রথমবার এলো, আমি এভাবে ঢুকতে দেব না। রনিতের মা সঙ্গে সঙ্গে বুঝে গেলেন অকারণ নয়, অদ্ভুত কিছু টের পেয়েছেন শাশুড়ি, মানে রনিতের ঠাকুমা। তিনি চালের উপর হাত চালিয়ে এক রহস্যময় চিহ্ন এঁকে বললেন, এবার তোমরা তিনজন এর উপর দিয়ে আসো। প্রথমে রনিত পা রাখলো, তারপরে মা, কিন্তু রেনু পা রাখা মাত্রই সাদা চাল মুহূর্তের মধ্যেই কালচে হয়ে গেল। রেনু চালের উপরে পা রাখা মাত্রই ঠাকুমা সঙ্গে সঙ্গে সেই চালগুলো কুড়িয়ে নিয়ে পাশে থাকা একটা পাত্রে ঢেলে দিলেন। ঠিক তখনই রেনু হঠাৎ ঘুরে দাঁড়িয়ে অদ্ভুত কর্কশ স্বরে বলল, ঠাকুমা, কিছু জানতে চাইলে তো সোজা আমায় বলতে পারতেন, আমি জবাব দিতাম। এইভাবে ছলনার আশ্রয় নেওয়ার মানে কি? বিমলার শাশুড়ি বিমলাকে কাছে ডেকে গম্ভীর কণ্ঠে বললেন, কতদিন হলো হচ্ছে সব? বিমলা কাঁপা গলায় বলল, 3-4 দিন হলো। বিমলার শাশুড়ি মাথা নেড়ে জানালেন তিনি সবকিছু বুঝতে পারছেন, সে কারণেই দরজায় তিনি এই চালের টোটকাটা করেছিলেন, এবং এও তিনি জানেন এই সময় গ্রামে আসাটা উচিত হয়নি। বিমলা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এরকম বলছেন কেন? আমি তো ভেবেছিলাম এখানে আসলে আপনি সাহায্য করবেন। শাশুড়ি তখন বিমলাকে উদ্দেশ্য করে ধীর স্বরে বলে, এখানে অনেক অশুভ শক্তি বেশ সক্রিয়। আগে এখানে মা মঙ্গলার পাঠ হতো, পূজা ও মানুষের সেবায় আসর বসত, কিন্তু যিনি করতেন সেই পুরোহিত মারা গেছেন, তাই এখন এখানে আর আসর বসে না। রেনু এতক্ষণ জানালার পাশে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল, এবার সেদিকে তাকিয়ে একটু হেসে বলল, তোরা আমাকে এখানে আনিসনি, আমার ইচ্ছে ছিল তাই আমি এসেছি, এখন আমি যাব না। এই বলে সে আচমকাই অদৃশ্য হয়ে যায়। সঙ্গে সঙ্গে ঠাকুমা চিৎকার করে রনিতকে বললেন, এখনই গাড়ি স্টার্ট করো, নাত বউকে নিয়ে পাশের গ্রামে যেতে হবে, এখানে অনেক কাজ, পেছনের জমিতে ঘর বানাতে হবে, বাড়ি পরিষ্কার করতে হবে, রং চুন করতে হবে, এখানে থাকা চলবে না। রনিত বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো, আজ রাতটা থেকে যায় ঠাকুমা? উত্তরে রনিতের ঠাকুমা জানায়, না। রাত তখন 1টা বেজে কিছু। হঠাৎ মেঝেতে কোনো একটা কিছু ঘষার শব্দ। ঠাকুমা উঠে দেখলেন রেনু মেঝের ওপরে পা দিয়ে ওভাবে ঘষছে। ঠাকুমাকে দেখে আচমকাই দৌড়ে পালাতে চাইল। ঠাকুমা চিৎকার করে জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছিস? থাম, কে তুই বল। রেনু থমকে দাঁড়িয়ে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ঠাকুমার চোখের দিকে তাকায়। সেই চোখের শীতলতা বুকে কাঁপন ধরানোর জন্য যথেষ্ট। কর্কশ গলায় উত্তর দেয়, নাম নয়, এবার তোমাদেরকে আমার খেলা দেখাবো। যেখানে আমাকে তুমি নিয়ে যেতে চাইছো সেখানেই খেলা দেখাবো। আমি যে কারণে এসেছি বুঝতে পারবি। শুধু সকাল পর্যন্ত অপেক্ষা কর, তার আগে কিছুই করতে পারবি না। ঠাকুমা দাঁতে দাঁত চেপে দৃঢ় স্বরে বললেন, আমি কিছু হতে দেব না। আমার নাত বউকে ছাড়ছিস না কেন সেটা বল। ও তোর কি ক্ষতি করেছে? কি চাই তোর? কিভাবে তুই মুক্তি নিবি সেটা বল। রেনু ঠান্ডা গলায় হেসে বলল, মুক্তি চাই না, আমি রেনুকে সঙ্গে নিয়ে যাব। ওকে আমার খুব ভালো লেগেছে। হুবহু রেনুর মতো দেখতে আমার একটা বন্ধু আছে, নাম তৃষা। আমি রেনুকে নিয়ে যাবই। ঠাকুমা গর্জে উঠলেন, আমি দেব না আমার নাত বউকে। যদি এতই তোর জেদ থাকে তবে নিয়ে গিয়ে দেখাস। তাদের বাঘ যুদ্ধ চলতে থাকলো কিছুক্ষণ। তারপরে এক সময় ঠাকুমা বললেন,
সকালবেলা কথা হবে। ভোর হলো, রেণু তখনও ঘুমোচ্ছে। ঠাকুমা চা নাস্তা নিয়ে এসে স্নেহ ভরে রেণুর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলেন। নাথ বউ, হাত মুখ ধুয়ে একটু নাস্তা করে নে, তারপর আমরা সকলে অন্য গ্রামে যাব। উঠে পর, সকাল হয়ে গেছে। এখানে একটু জানিয়ে রাখি যে রনিতের আপত্তির কারণেই সেই দিন তারা অন্য গ্রামে যেতে পারেনি। যাই হোক, ঘটনায় ফিরি। ঠাকুমার আচরণ একদম স্বাভাবিক, যেন রাতে কিছু ঘটেইনি। এদিকে রেণুও সরল মনে হেসে বলল, ঠিক আছে ঠাকুমা। তার এমন শান্ত স্বর শুনে ঠাকুমার মনে হলো হয়তো ভয়ে বা অন্য কোনো কারণে অপশক্তিটি সরে গেছে, কিন্তু আসল সত্যিটা তার অজানা। সে সরে যায়নি, কারণ বাড়ির অন্য সবাই ইতোমধ্যেই তার ঝলক দেখেছে। কেউ রান্নাঘরে তাকে দেখেছে, কেউ আয়নার পাশে, কেউ করিডোরে। মানে ইচ্ছে করে এই সবাইকে ভয় দেখাচ্ছিল পিশাচটা। সবার মধ্যে অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে আছে। মা মঙ্গলার আসর বন্ধ। পুরো গ্রাম জুড়ে কেমন একটা স্যাঁতস্যাঁতে আবহাওয়া বিরাজমান। থেকে থেকে আচমকা ঝোপঝাড় নিরিবিলির মাঝে ভ্যাপসা আষ্টে গন্ধ ছড়িয়ে পড়ছে। মাঝে মাঝে চোখের সামনে খেলা হচ্ছে, শয়তানের খেলা, হয়তো কয়েক সেকেন্ডের জন্য, কিন্তু হচ্ছে। সবাই আতঙ্কে দিশেহারা, এমনকি গ্রামবাসীরাও। ঠাকুমা অটল, কারণ রেণু এখনো বেঁচে আছে আর পুরোপুরি বোঝা যাচ্ছে না যে আসল খেলা কার সাথে ঘটবে। হঠাৎই রেণু নিজের স্বর শান্ত করে বলল, আমার সখীর সঙ্গে দেখা করবে, খুবই প্রিয়। ঠাকুমার সঙ্গে সঙ্গে বললেন, পিশাচের দখলে চলে গেছে রেণু। তিনি এবার প্রশ্ন করলেন, তুই রেণুকে ছেড়ে যাবি কিনা বলতো। রেণুর স্বর পুনরায় বদলে বলল, একটু পরেই নিয়ে যাব। এত আপত্তি কিসের? ঠাকুমা কঠিন কণ্ঠে বললেন, যা নেওয়ার তা নিয়ে যা, কিন্তু রেণুকে তুই ছেড়ে চলে যাবি। তোয়াক্কা না করে রেণু বিকট স্বরে খিলখিলিয়ে হেসে ওঠে। ঠাকুমা চিৎকার করে বলেন, আবারও বলছি, আমাদের মেয়েকে ছেড়ে দে, আমাদের মেয়েকে ছেড়ে দে, দরকার হলে আমাকে নিয়ে যা। সবাইকে অবাক করে রেণুর ভেতরে থাকা অপশক্তিটি আচমকাই হেসে উত্তর দিল, ঠিক আছে, আজই ছেড়ে দেব। আমি মিথ্যে বলছি না, আজই ছেড়ে দেব। এটুকু বলেই রেণু জ্ঞান হারিয়ে অচেতন হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। বিমলা ছুটে গিয়ে গায়ে হাত দিতেই দেখেন রেণুর শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, ভীষণ জ্বর। শহর হলে ডাক্তার ডাকা যেত, কিন্তু গ্রামে বৈদ্যের কাছেই নিতে হবে। হাতুড়ি ডাক্তার আছে একজন, সেও পাশের গ্রামে, তাকে আনতে সময় লাগবে। ঠাকুমার নির্দেশে গ্রামের বৈদ্যকে ডাকা হয়। বৈদ্য এসে নাড়ি ছুঁয়ে বললেন, এই জ্বর শরীরের বা মনের কারণে নয়, এটা অন্য কিছু, যার চিকিৎসা আমার কাছে নেই। ঠাকুমা বুঝতে পারছিলেন কি হচ্ছে। এখন শুধু মা মঙ্গলাই ভরসা। ঠাকুমা শান্ত গলায় বললেন, ঠিক আছে, এখন থেকে যা করার আমি নিজেই করব। তিনি বিমলা ও রনিতের সাহায্যে রেণুকে একটা পরিষ্কার সাদা চাদরে শুইয়ে চারপাশে ছোট ছোট ফুল সাজিয়ে দিলেন, আর প্রার্থনার জন্য মন্দির থেকে কিছু আনতে গেলেন। ঠাকুমা মন্দিরে চলে গেলে অতর্কিতভাবে সব ফুল এক এক করে পা দিয়ে, হাত দিয়ে দুমড়ে মুচড়ে রেণু একাকার করে ফেলে। ঠাকুমা ফিরে এসে আবারও ধৈর্যের সাথে ফুলগুলো সাজান, কিন্তু পুনরায় সব ফুল সে নষ্ট করে দেয়। ঠাকুমা হুঁশিয়ার করেন, তোকে তো বারবার বলেছি রেণুকে ছেড়ে দে, আমাকে নিয়ে যা। সঙ্গে সঙ্গে সে অদ্ভুত কণ্ঠস্বর ভেসে আসে, আমি যা চাই তুই আমায় সেটাই করতে দিচ্ছিস না। কখনো তুই নিজেই বলিস যা মন চায় কর, আবার কখনো তুই বাধা দিস। ঠাকুমা মন্ত্র জপ বন্ধ করে কিছুক্ষণ চুপ থেকে বললেন, ঠিক আছে, আমি কিছুই বলবো না, কিন্তু আমার নাক বোর কোনো সমস্যা হওয়া চলবে না। এই কথা বলার পরই দেখলো রেণুর শরীর থেকে একটি কালো ধোঁয়ার মতো ছায়া বেরিয়ে এসে দরজার সামনে মিলিয়ে গেল। ঠাকুমা ঘরে বসে আবারও মন্ত্রপাঠ শুরু করলেন, যাতে রেণুর কোনো ক্ষতি না হয়। সন্ধ্যায় সবাই উঠোনে বসে চা খাচ্ছে। রেণু হাসি মুখে বসে, যেন সবকিছু স্বাভাবিক। হঠাৎ রেণুর চায়ের কাপ সে নামিয়ে রাখে, বলে, আমি কোনোদিন এত ভালো জায়গায় আসিনি, এত সুন্দর গ্রাম, এত খোলা জায়গা। আমি তো সব সময় শহরে থেকেছি, একবার ছাদে উঠে দেখি না কেমন লাগে। ঠাকুমা হাসি মুখে ঠাকুমার সম্মতি দেন, আর ঠিক তখনই
একটা ভুল হয়ে যায়। তিনি ভেবেছিলেন সবকিছু মিটে গেছে, কিন্তু রেনুর সরলতার আড়ালে ভয়ঙ্কর এক পরিকল্পনা লুকোনো ছিল। ছাদটি ছিল 2 তলা, চারিদিকে কোনো সীমানা নেই। যদিও শহরে প্রেগন্যান্সির সময় মেয়েদের সিঁড়িতে চড়তে বারণ করা হয়, কিন্তু গ্রামের জীবন আলাদা। এখানে খাওয়া দাওয়া এতটাই অর্গানিক, শরীর সুস্থ থাকে, চাঙ্গা থাকে, শহরের মতো ভেজাল নেই। তাই বিমলা বাধা দিতে চাইলেও ঠাকুমা বিষয়টাকে স্বাভাবিকভাবেই নেন। যা, তবে সিঁড়িতে সাবধানে পা ফেলিস, ভয় পাস না, আমরা সবাই নিচেই আছি। রেনু ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। উপর থেকে উঠোনটা দেখা যায়। ছাদে পৌঁছাতেই রেনুর স্বর হঠাৎ করেই বদলে যায়। এই যে বুড়ি, খুব তো মন্ত্র পড়ছিলি, তোকে বলেছিলাম রেনুকে কিছু করবো না। যা, তাকে ছেড়ে দিলাম, কিন্তু তার পেটের বাচ্চাটাকে আমি নিয়ে যাচ্ছি। কথাটা শেষ হয় না, রেনু হঠাৎ বিশাল একটা ইট তুলে নিজেকে আঘাত করতে থাকে। সেই বিভৎস মর্মান্তিক দৃশ্যে সবাই আতঙ্কে চেঁচিয়ে ওঠে। রনিত ভয়ে চিৎকার করে ছুটে যায় সিঁড়ির ওপরে। ছাদে উঠে দেখে রেনু অচেতন হয়ে পড়ে আছে, রক্তে ছাদের মেঝে লাল। শুষ্ক ছাদ সে রক্ত শুষে নিচ্ছে। সে আর দেরি না করে রেনুকে কোলে তুলে নিয়ে দৌড়ে নিচে নেমে আসে। গাড়ি নিয়ে রওনা দেয় শহরের দিকে। নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা করে বললেন, আপনার স্ত্রী বেঁচে আছেন, তবে একটা সমস্যা হয়েছে। কোনো প্রচন্ড চাপে পড়ে অথবা হয়তো পড়ে গিয়ে তার ভ্রূণটি নষ্ট হয়ে গেছে। ডাক্তারের কথা শুনে রনিতের পায়ের তলা থেকে মাটি সরে যায়। আকাশ ভেঙে পড়ে বুকের ওপর। কাঁদতে কাঁদতে নিজেকে দোষ দিতে থাকে রনিত। কখনো আবার ঈশ্বরকেও দোষারোপ করে। কয়েকদিন আগে পৃথিবীর সবচেয়ে বড় যে সুখের অনুভূতিটা সে উপলব্ধি করেছিল, সেটা এখন মর্মান্তিক পরিণতির কালো আঁধারে ঢেকে গেছে। যাই হোক, এই ছিল ঘটনা। ঘটনাটি আমাকে ওড়িশা থেকে আমার এক পরিচিত বড় ভাই সংগ্রহ করে দিয়েছেন, যিনি আমার দেয়া এর আগের ঘটনা গোলকধাঁধার জঙ্গলে দিয়েছিলেন। যাই হোক, এখন রনিত আর রেনু দুজনেই সন্তানের বাবা মা, এক ছেলে এক মেয়ে। তারা সুস্থ এবং স্বাভাবিক আছে। কিন্তু শ্রোতা বন্ধুরা, একটা কথা বলতে চাই, এটা সেই ঘটনা যখন অশুভ শক্তিকে অনিচ্ছাকৃতভাবে ডেকে আনা হয়েছিল। যদি রেনু প্রেগনেন্ট না থাকতো, তাহলে হয়তো রেনুর প্রাণ রক্ষা পেত না। সব সময় প্রতিটি ঘটনার শেষ সুখকর হয় না। এখন তারা সকলে শান্তিতে আছে এবং তারা বর্তমানে মা মঙ্গলার পরম ভক্ত। যদি তারা সেদিন ওই গ্রামে না গিয়ে সরাসরি কাকটপুরে বা মঙ্গলার ধামে চলে যেত, তাহলে তাদের কোনো ক্ষতিই হতো না। তো এই ছিল ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। সুকান্ত মাইতির ঘটনা আপনারা সবসময়ই পছন্দ করেন। ভবিষ্যতে আবারও আমরা সুকান্ত মাইতির ঘটনা নিয়ে আসবো এবং তিনি বলেছেন সাব্বিরজির ঘটনা তিনি খুব দ্রুতই আমাদের দেবেন।